হাসিনার আমলে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো প্রকাশ্যে নানা ধরনের মুজিব বন্দনা, হাসিনা বন্দনা, আওয়ামী লীগ বন্দনা এবং বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার যে নীতি বাংলাদেশে চালু হয়েছিল সেই দিকে হেঁটেছেন বলেই শোনা যাচ্ছে। দেখেছে এখন যারা সরকারে আছেন বিএনপি, তারাও সেটির পরিণতি দেখেছে। ডিআইজি মল্লিক কি বক্তব্য রেখেছেন যা ভূমিকম্প তৈরি করলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি তার বক্তব্যটি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। খুব ইন্টারেস্টিং, মজা পাবেন বিশ্বাস করি আমি। 3 দশকের চাকরি জীবনে বারবার পদবঞ্চনা, বৈষম্য, অপমান আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছিলেন, আপনার কার্যালয়ে আসবার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনে দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের মুহূর্তটি আমার কাছে সুন্দরতম প্রাপ্তি, বলেন মিস্টার মল্লিক। তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধু আমাকেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজ, আত্মীয় স্বজন, এমনকি নিজের পরিবারের কাছেও নিজেকে অসহায় মনে হতো, বলেন ডিআইজি মল্লিক। এরপর 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হস্তক্ষেপে চাকরি ফিরে পান। এরপর পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। তিনি আরো দাবি করেন, শৈশব স্কুলে পড়ার সময়ই বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে তিনি দলটির আদর্শ ও রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মিস্টার রহমানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন বলে উল্লেখ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই কথাও প্রধানমন্ত্রীকে জানাবার প্রয়োজন তিনি বোধ করলেন। সেই সঙ্গে এটিও দাবি করেন যে তার জীবনের কঠিন সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশ্বাস ও স্নেহ তাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিত। বক্তব্য প্রদানকালে পুলিশের ডিআইজি মিস্টার মল্লিক প্রয়াত বিএনপি চেয়ারপারসনকে মাদার অফ ডেমোক্রেসি এবং আপসহীন দেশনেত্রী বলে উল্লেখ করেন। মিস্টার মল্লিক যখন এমন বক্তব্য দেন তখন তার পেছনে মঞ্চে বসেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি আমি একটু আগে বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপুলিশ পরিদর্শক আলী হোসেন ফকির, এরা মঞ্চেই ছিলেন। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এক্সকিউজ মি, মল্লিকের এই বক্তব্যে তার বিএনপি সংশ্লিষ্টতা নিয়ে যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেল, এর বিপরীতে প্রধানমন্ত্রী আগের দিন রোববার কি বলেছিলেন একটু দেখি। তিনি পুলিশ লাইন্স রাজারবাগে সেই কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যটি একটু দেখি অল্প ছোট্ট করে। সপ্তাহ উদ্বোধনের পর রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে প্রধানমন্ত্রী নিজেও গত রোববার ঘোষণা দেন যে পুলিশ বাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় হয়েছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। জনগণের বিশ্বাস অর্জনই এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলেন তারেক রহমান। পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, তার পরদিন এই বক্তব্য রাখলেন ডিআইজি মল্লিক। তো এই বক্তব্য আমাদের মনে পড়ছে, আমরা খুব মনে করতে পারি। এই বক্তব্যগুলোই হাসিনা আমলে পুলিশের আইজি থেকে শুরু করে ডিআইজি, রেঞ্জ ডিআইজি, বিভিন্ন বিশেষায়িত শাখাগুলোর প্রধানরা, নিচের দিকে ওসি থেকে শুরু করে এএসপি, অ্যাডিশনাল এসপি এবং জেলা পর্যায়ে এসপিরা আর সচিবালয়ের আমলারা তো আছেনই, প্রকাশ্যে তারা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতেন রাজনৈতিক সমাবেশে। ভোট চাইতেন হাসিনার জন্য, আওয়ামী লীগের সদস্যদের জন্য। সেটি আমরা দেখেছি, সেটি আমরা একটা সময় পর্যন্ত বরদাস্ত করেছি। বাংলাদেশের মানুষ একটা সময় পর্যন্ত সেগুলো সহ্য করেছে, পরে আর করেনি, করবার কথা না।
এবং এই সব কাজের পরিণতি এমনই হয় যেমনটি হয়েছিল 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার সঙ্গে। তো আফসোস এই যে ডিআইজি মল্লিকের জানবার কথা, পুলিশের আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই পালিয়ে আছেন, শীতনিদ্রায় আছেন, অনেকেই দেশে নেই এইসব বক্তব্যের কারণে, আরো নানা রকম অপকর্মের কারণে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তারা অনেকেই পালিয়ে আছেন, অনেকে দেশে পালিয়ে আছেন, অনেকে বিদেশে পালিয়ে আছেন। তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের উপার্জিত টাকাও তারা ভোগ করতে পারছেন না অনেক সময়। তো এই পরিণতিগুলোর কথা ডিআইজি মল্লিকের জানা আছে। তো তিনি চাকরির শেষ সময়ে এই পড়ন্ত বেলায় তার কেন মনে হলো যে তার এইসব জাতীয়তাবাদী আদর্শ প্রচার করা খুব দরকার? তিনি কি তার সতীর্থদের যে দুর্দশা সেটি দেখেননি, সেটি শুনেননি, তিনি জানেন না কি হয় এগুলোর পরিণতি? এই বিএনপি সরকার গঠিত হওয়ার পর থেকে তারা যেভাবে হাঁটছে, যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, যেভাবে গণতন্ত্রের মানেকে বিকৃত করছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, টুডে অর টুমরো দে উইল ফেস দ্য সিটিজেন, দে উইল ফেস দ্য পিপল, অ্যান্ড দে উইল গো এগেনস্ট দ্য পিপলস পপুলার উইল। আর সেই অর্থে হাসিনা তৈরি করা, যে প্রশংসা করা এবং যে পদলেহন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বিএনপি হাঁটবে এতে কোনো সন্দেহ নাই। তারই একটা উদাহরণ হচ্ছে আমাদের ডিআইজি মল্লিক, এর বেশি কিছু না। ট্রাম্প চায়না সফর করছে, বা তার আসলে কি প্রাপ্তি হলো, এবং ইরান যুদ্ধের সাথে এটার কি ধরনের সম্পর্ক আছে? ট্যাক্স ধরতে গিয়ে প্রথম ধাক্কা খাইছে সে, যে সুপ্রিম কোর্ট ট্যাক্স সব বাতিল করে দিতে বলছে, ইলিগ্যাল বলে সবগুলো বাতিল করছে। কিন্তু বাতিল করলেও আরেকটা সুবিধা আছে, আবার আইনে আছে যে আপনি 3 মাসের জন্য করতে পারবেন। তার ফলে 3 মাসের জন্য আবার ছেঁচড়ার মতন কোন কোন দেশের সাথে 3 মাসের ট্যাক্স ধরা আছে, যেটা কিন্তু 3 মাসের পর অটোমেটিক বাতিল হয়েছে। ওগুলোর উপরে আছে সে। আর এই এখন দেখেন গোপনে সরে যাচ্ছে সে, চীনে গিয়ে কিন্তু ট্যাক্স বিলে গেছে। এখন চীনের সাথে ব্যবসা বাড়াবে কি করে সেই কারণে নিতে আলাদা হচ্ছে। যদি হেডলাইনে জিজ্ঞেস করেন যে কি নিয়ে কথা হবে, এর মধ্যে একটা আছে ট্রেড। হোয়াট ইজ ট্রেড? এটি তো চীনের সাথে ট্রেড। সেকেন্ডটা বলতেছে মূলত ট্রেড, আর সেকেন্ড বলতেছে ও একেবারে লাস্টে আছে ইরান ইস্যুটা। কি করা যায়? ফাঁক পুরা জিনিসটা, তোমার ইস্যু যাই থাক না কেন, চীন যেটা অলরেডি বলে দিচ্ছে, তুমি যা যা চাচ্ছ আমার কাছে সুবিধা, যেমন আমার এগ্রি প্রোডাক্ট কিনো, ভাই ভাই তুমি অনেক ভালো, ট্রাম্প বলছে এটা। চীনার বলছে শুধু ওটা না, তোমার জন্য আমার মার্কেট আমি অনেক ব্রডার ওয়াইডেন খুলে দিতে পারি, খালি সীমা বলে দিচ্ছি আমি তোমাকে। 1 নম্বর সীমার জায়গা হচ্ছে তাইওয়ান। নো আঙ্কে বাকি একটু বলে নেই আপনাদেরকে, হেডলাইনে জাতিসংঘের আইন অনুযায়ী তাইওয়ান চীনের অংশ। কথা মনে রাখেন, এটা নিয়ে তর্ক তোলা যাবে না। চীন সরকার এটা আমি মনে করি, তাইওয়ান বলে না আমি মনে করি না। ইউএনএ লেখা আছে যে তাইওয়ান চীনের অংশ। কবে থেকে আমি ডিটেলে যাব না, এখনো অন্য সময় বলেছি। 71 সালের সেপ্টেম্বরের যে জেনারেল অ্যাসেম্বলি মিটিং হয়েছিল সেই তখন থেকে এই মিটিং এর রেজলিউশনই হলো যে তাইওয়ান চীনের অংশ। কারণ এর আগে চায়না ইউএন এর মেম্বারই ছিল না, সাধারণ মেম্বারও না, বেটো তো দূরের কথা, বেটো পাওয়ারওয়ালা মেম্বার। বেটো পাওয়ারওয়ালা ক্ষমতাটা ছিল তাইওয়ানের হাতে, আমি জানি না। ওই 71 সালে ওটা ট্রান্সফার করে দেওয়া হয়, যে বেটো পাওয়ারওয়ালা ক্ষমতাটা তাইওয়ানের বদলে চীনকে দেওয়া হলো, এবং চীনেরই অংশ হলো তাইওয়ান। এই বলে একটা রেজলিউশন হয়, মানে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে আমেরিকানরা কাউকে ভোট না দিয়ে হাত ঘুরায় বসে থাকবে, মানে ওইটাই চীনের কাছ থেকে সে লোন নিবে, চীনকে সে লোন দিতে পারবে, এইটাই মাও সেতুং ডিলটা করছিল, এবং আমাদেরকে বিক্রি দিয়েছিল। সে অন্য আলাপ আরেকদিন বলবো বা বলেছি হয়তো। তাইলে ইউএন এর খাতায় তাইওয়ান কিন্তু চীনের অংশ। প্লাস চীন সেই সময় থেকে যেসব দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে, তার কারণে প্রথম শর্ত হচ্ছে এক লিখিত পরিত, তাইওয়ান আমার অংশ, এটা নিয়ে কোনো তর্ক করবা না। রাজি আছো? মানছি, তাহলে আসো, তোমার সাথে এখন আমার কূটনৈতিক সম্পর্ক। যদি না মানো তাহলে কূটনৈতিক সম্পর্ক নাই তোমার সাথে আমার। ফলে চীন কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক করে নাই যে মানে না তাইওয়ান তার না। ক্লিয়ার? ফলে ট্রাম্প আসুক আর বাইডেন আসুক, যে আসুক, সবাই মুখে স্বীকার করতে বাধ্য যে তাইওয়ান চীনের অংশ।
ওকে, এখানে চীন আরেকটা এই জন্য করা হুঁশিয়ারি দিচ্ছে যে এই বিষয়ে কোনো ধরনের ঘাপলা যদি এদিক ওদিক করো তাহলে কিছুই দিব না তোমাকে। দিস ইজ দ্য বটম লাইন। সেই যুদ্ধের কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি। উপরন্ত এখন হরমুজ প্রণালী বন্ধ আছে। ডোনাল্ড ট্রাম্পকে সে যত চুক্তি স্বাক্ষর করুক না কেন, এটা কতটুকু ভ্যালিড হবে এবং কতটুকু তিনি মেনে চলবেন এবং আমেরিকা মেনে চলবে, সে বিষয়ে চীনের সন্দেহ আছে। প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পদাধিকারীদের নিয়ে তিনি চীন সফর করছেন। 3 দিনের চীন সফর 13 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 15 তারিখ তিনি ফিরে আসবেন। এই চীন সফরের সময় অনেকগুলো বিষয় উঠে এসেছিল। সোজা দাগে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়, এরপরে তাইওয়ানের সঙ্গে সমস্যা, রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে সমস্যা, এরকম নানাবিধ সমস্যা কিন্তু চীন এবং আমেরিকার মধ্যে বিদ্যমান। এই সময়ে ট্রাম্পের এই সফরকালে আমেরিকা এবং চীনের সম্পর্ক কোন লেভেলে গেল, কতটা সংশোধিত হতে পারলো? মূলত প্রায় 9 বছর পরে মার্কিন কোন প্রেসিডেন্টের চায়নাতে সফর ছিল এটি, এবং এটি এমন একটি সময় ছিল যখন পুরো বৈশ্বিক বন্দোবস্তটি একটি কোভিড নিয়ে একটা সাংঘাতিক ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটি নিউ অর্ডারের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। পেট্রো ডলারের মধ্যে যে পরিবর্তন আসছে এবং মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ বাণিজ্য, সেটি যে পরিবর্তন এবং ইরানের যুদ্ধ, সবকিছু মিলে, ইসরায়েলের যে আগ্রাসন নীতি, সবকিছু মিলে একটা বড় পরিবর্তন আসছে। এমন সময় ছিল এই সফরটি। সমস্ত দোষটা চাপিয়ে দিয়েছিলেন চীনের উপরে, এবং চীন শব্দটাও তিনি উচ্চারণ করতেন অত্যন্ত কটাক্ষ করে। সুতরাং এই একটা কোভিড নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। তারপরে এই নতুন করে তিনি যখন ক্ষমতায় এলেন, তখন শুরু হলো ট্যারিফ নিয়ে একটা ঝঞ্ঝট ঝামেলা। এবং সেই ট্যারিফ প্রথমে তিনি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে হ্যাঁ, চীনের উপরে এবং সমস্ত দেশের উপরে 100% করে ট্যারিফ দেওয়া হবে। ট্রাম্প ক্ষমতায় এসে ট্যারিফকে বাড়ানোর মাধ্যমে যে নতুন পলিসি তিনি নিয়ে চালু করেছিলেন, সেই পলিসি কিন্তু পরবর্তীতে হাইকোর্টে চ্যালেঞ্জের কারণে, আমেরিকান হাইকোর্টে, এটি আর ওইভাবে কার্যকারী নাই। সেরকম একটি অবস্থায় তিনি সফরটি করছিলেন। আসলে সেই পরাজয়ের অবস্থান থেকে তিনি সফর করছেন। সেই ক্ষেত্রে চীন তাকে কতটুকু সহায়তা করলো, কি দিল, বা কিভাবে এটিকে দেখা যেতে পারে? ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি তুলেছিল। সেই ব্যাপারেও ইরানের পক্ষে দাঁড়িয়েছে চীন। ডোনাল্ড ট্রাম্প বলছে যে $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের যেন বাণিজ্য নীতিতে চীন প্রবেশ করে ট্রাম্পের দেশ আমেরিকার সাথে, সেখানেও চীন না বলে দিয়েছে। আরো কয়েকটি বিষয়ে ট্রাম্প বলছে যদি ইরান আমাদের সাথে চুক্তিতে আবদ্ধ না হয়, সেক্ষেত্রে আমরা এবার ইরানকে বড় রকম আক্রমণ করব। চীন বলে দিয়েছে আমরা ইরানের পাশে থাকবো। খেয়াল করবেন, প্রশ্ন এবং উত্তর আমি সহজ করে আপনাদের বলে দিচ্ছি। এবং যে 16 জন মার্কিন গুরুত্বপূর্ণ সিও কে নিয়ে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছেন, তারাও মোটামুটি খালি হাতে ফিরেছেন। সিও বোঝেন, অ্যাপেল বা বড় বড় যে মার্কিন কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির যারা সিও, তাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু খালি হাতে ফিরছেন। ট্রাম্পের সাক্ষাৎ শেষে মোটামুটি চীন ট্রাম্পকে ধমক দিয়ে বলেছে যে তুমি ইরানের সাথে যে পাঙ্গা নিচ্ছ আর তুমি যে আমাকে দোষারোপ করছো, আগে তোমাকে নিজেকে চিন্তা করতে হবে, যুদ্ধটাকে আমি ছড়িয়েছি না তুমি ছড়িয়েছ। ট্রাম্প শি জিনপিং কে বলছে যে তুমি তোমার স্যাটেলাইট ব্যবস্থা দিয়ে মার্কিন সেনা ঘাটির সকল অবস্থান তুমি ইরানকে দিয়ে দিচ্ছ, যেটা আমাদের জন্য বা ইরান আমাদের উপর আক্রমণ করতে সহজ হয়েছে এবং যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। শি জিনপিং বললেন তুমি যে ইসরায়েলকে ব্যবহার করছো ইরানের বিরুদ্ধে, তুমি যে আরবের ভেতরে ঢুকে ইরানে আক্রমণ করছো, সেটা কি ভালো হয়েছে? এই যুদ্ধটাকে ইরান ছড়িয়েছে না তুমি ছড়িয়েছো? চায়না যে বিষয়টা এগ্রি করেছে সেটা হচ্ছে দে আর গোয়িং কার্ভ দ্য ফ্লো অফ ফেন্টালিন অ্যান্ড দ্য প্রিকারসর chemicals into US. This commitment was the primary reasons for the US tariffs reductions, এবং এর বিনিময়ে আমেরিকা ট্যারিফ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
China agreed to resume large-scale purchases of U.S. agricultural products, most notably soybeans. The agreements reportedly includes the purchase of 12 million metric tons of soybeans in the current session. Rare earth and technology. The two sides agreed to 1 year truce on a recent cycle of export control. China agreed to pause its planned export restrictions on 5 rare earth metals, while the US agreed to pause a new 50% rule that would have broadened export restrictions on blacklisted Chinese technology companies. 13টা কেমিক্যাল যেটা চায়না রেস্ট্রিক্ট করবে বলেছে তার মধ্যে অর্থাৎ দোজ precursors chemicals are considered a threat for America because they are the essential building blocks needed to illegally manufacture fentanyl, a synthetic opioid at the heart of the overdose crisis in North America. Controlling them is a critical strategy to disrupt the drug supply chain at its source, and here is why this happened. Fentanyl is an extremely potent synthetic opioid, estimated to be 50 to 100 times stronger than morphine. Morphine থেকে এটা প্রায় 50 থেকে 100 বার আরো বেশি কার্যকরী এবং ভয়ঙ্কর. In the US alone, nearly 1 lakh people died from fentanyl overdose in 2024, and the DEA seizes enough fentanyl each year to potentially kill hundreds of millions of people. Traffickers prefer fentanyl because its high potency makes it cost effective to produce and smuggle compared to plant-based drugs like cocaine and heroin. These 13 precursors are all essential ingredients for the lethal and profitable substances. Spring of 2025, American manufacturers started panicking. Supply chains that had been built over decades began to wobble. Defense contractors raised alarms. Tech companies flagged critical shortages, and the Trump administration, which had promised economic dominance, suddenly found itself staring at a very uncomfortable reality. The tariff blitz had worked for the cameras, but it was inflicting serious pain back home too. By May of 2025, the first major reversal came quietly out of Geneva, Switzerland. American and Chinese negotiators sat down over a weekend and emerged with a deal. Both sides agreed to roll back a significant portion of their tariffs, each cutting rates by 115% while keeping a baseline 10% tariff in place. The White House called it a historic win. Critics called it a retreat dressed up in victory language. Either way, the era of the trade embargo was over, and a 90-day negotiating pause had begun. That summer, negotiations continued. And in October of 2025, the two leaders finally met face-to-face at a summit in Busan, South Korea. Trump and Xi shook hands on a broader deal. China agreed to buy massive quantities of American soybeans, 25 million metric tons a year for 3 straight years. It agreed to suspend export controls on rare earths. It agreed to lift retaliatory tariffs against American agricultural products. In exchange, the United States quietly shelved some of its most aggressive structural demands, the ones that had originally been designed to fundamentally reshape how China runs its economy. Gone were the hard pushes to dismantle state subsidies and force open China's internal markets in any meaningful way. What remained was a managed trade relationship, not a reformed one. Foreign policy analysts at the time noted something that did not get nearly enough attention. China had not just survived the trade war. It had come out of it with more confidence than it went in. Officials in Beijing had watched the Trump administration blink, and they took notes. The fear that had once surrounded Trump's unpredictability, that edge the United States had carried in the early months, began to dissolve. Chinese strategists concluded something important. They could handle Trump.
They could outlast the pressure, absorb the pain, and eventually bring Washington back to the table on more favorable terms. And now we arrive at today, May 14th, 2026. Right now, as you watch this video, Donald Trump is in Beijing on an official state visit, the first time a sitting American president has set foot in China in nearly a decade. The imagery alone is striking. Trump arriving at Beijing Capital International Airport, welcomed by Chinese Vice President Han Zheng and a military honor guard. The motorcade rolling through Beijing's streets, the meeting at the Great Hall of the People, the state banquet, the carefully choreographed photographs at the Temple of Heaven. But beneath the pageantry, there are enormous questions swirling, and some of the answers are already making Washington's allies deeply uncomfortable. Let's talk about what Trump brought to Beijing, and more importantly, what he may have already given away before he even landed. In the weeks leading up to this summit, Trump made a statement that sent shockwaves through diplomatic circles. He told reporters at the White House that he would discuss arms sales to Taiwan with Xi Jinping. That sentence, just that one sentence, triggered alarm bells from Taipei to Tokyo to Brussels, because arms sales to Taiwan have been a cornerstone of American deterrence strategy in the Pacific for decades. Taiwan currently has a $14 billion arms package pending from Washington. That package has been sitting in limbo, quietly delayed, and the timing is not a coincidence. China's position on Taiwan has never wavered. Beijing views এখানে যেটা ঘটেছে এই ভিজিটে সেটা হচ্ছে যে চীন কেবলমাত্র ফেন্টানিলের উপর আরো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 20% থেকে 10% ট্যারিফ কমাতে পেরেছে, কিন্তু চীনকে তার মূল বাণিজ্য প্রযুক্তি নীতি যেমন সেমিকন্ডাক্টর, রেল আর টিকটক বদলাতে হয়নি। ট্রাম্প ট্যারিফ কমানোর মাধ্যমে চীনকে বড় অর্থনৈতিক ছাড় দিয়েছেন। ট্রাম্প নিজেই এটাকে বড় জয় হিসাবে প্রচার করছেন। ট্রাম্প বলছেন চীন ফেন্টানিল বন্ধ করতে কঠোর কাজ করবে, কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন যে যদি চীন সত্যি আগে থেকে ফেন্টানিল ঠেকাতে ব্যর্থ ছিল তাহলে এখন হঠাৎ করে কেন সফল হবে? চীন হয়তো কিছু অস্থায়ী পদক্ষেপ দেখিয়ে ট্রাম্পকে খুশি করছে যাতে ট্যারিফ বাড়ানো আপাতত বন্ধ করা যায়। ভবিষ্যতের বিনিময় ট্রাম্পকে চীনের আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকের মতে এটি চীনের জন্য ডিপ্লোম্যাটিক সাফল্য, কারণ ট্রাম্প এখন চীনের সময়সূচি অনুযায়ী সফর করবেন, যেখানে চীন নিজের স্বার্থের বিনিময়ে আরো ছাড় আদায়ের উপরে কাজ করবে এবং চীন ট্রাম্পের ব্যক্তিগত ডিপ্লোমেসি ও ডিল মেকার ইমেজকে কাজে লাগিয়ে ফেন্টানিল ইস্যুতে আপাতত বড় অগ্রগতি দেখিয়ে আসলে বাণিজ্য যুদ্ধে বড় ধরনের ছাড় যেমন প্রযুক্তি রপ্তানি কঠোর করা এড়িয়ে গেছে এবং তাই বলা হচ্ছে যে চীন ট্রাম্পকে ম্যানেজ করে ফেলেছে।